2024 সালের জুলাই অভ্যুত্থানের পর প্রথম বাজেট, একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি বড় নীতি নির্ধারণী উপলক্ষ। পতিত স্বৈরাচারী সরকার অর্থনীতিকে চূর্ণ বিচূর্ণ করে রেখে গেছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল ন্যায্য বৈষম্যহীন ব্যবস্থা, জনগণের জীবনযাত্রার অগ্রাধিকার। এ কারণেই 25-26 অর্থবছরের বাজেট একটি গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা। এটি রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও গভীর তাৎপর্য বহন করে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1991 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 2024 সনের জুলাই আগস্ট অভ্যুত্থান গণতন্ত্রের সংগ্রাম। বার্ষিক বাজেট গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ। বাজেট রাজনৈতিক সরকারের জনগণ থেকে প্রাপ্ত ম্যান্ডেট ও অগ্রাধিকার প্রতিফলিত করার কৌশল ও বাস্তবায়ন কাঠামোর আর্থিক প্রতিবেদন। প্রতিটি দফা যাচাই বাছাই ও কাটছাঁট করে অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনগণের মৌলিক অধিকারের আইনি কাঠামো প্রদান করে বাজেটের মাধ্যমে। ইতিহাস সাক্ষ্য দেয়, ম্যাগনা কার্টা কর আরোপের নিরঙ্কুশ ক্ষমতাকে সীমিত করেছিল। যুক্তরাজ্যে গৌরবময় বিপ্লব কর ও ব্যয়ের উপর সংসদের কর্তৃত্বকে সুদৃঢ় করেছিল। প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ নয়, এই স্লোগান আমেরিকার বিপ্লবের ভিত্তি। আমরা এক যুগান্তকারী নজির তৈরি করতে পারতাম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সর্বক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। দেশের বিভিন্ন কণ্ঠের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো। নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল, বিশেষ করে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে, অর্থাৎ 2025-26 বাজেটীয় বছরের মধ্যেই নির্বাচিত সরকার আসবে। ওয়েস্টমিনস্টার ঐতিহ্য অনুসরণকারী দেশ অনেক দেশেই অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত রীতিনীতি আছে, যা বাংলাদেশে নাই। সাধারণ নির্বাচন আসন্ন হলে বা নতুন সরকারের সম্ভাবনা থাকলে বাজেট অনুমোদনের ভিন্ন পন্থা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার নীতি কাঠামোর বড় ধরনের পরিবর্তন করে না। উল্লেখযোগ্য কর সমন্বয় বা নতুন বৃহৎ আকারের আর্থিক প্রতিশ্রুতিও দেয় না। রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। স্বৈরাচারী সরকারের সীমাহীন, জনবান্ধবহীন নীতি কাঠামো উদ্ভূত দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতিজনিত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহের সংকট থেকে মুক্তির দিক নির্দেশনা থাকত। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। দারিদ্র্য বৃদ্ধির হারে
লাগাম টানা যেত, দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের আমলে ২৭ লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে, হতদরিদ্র। এর মধ্যে 18 লক্ষ নারী। মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে থাকায় প্রকৃত আয় কমেছে। দারিদ্র্য বৃদ্ধির পাশাপাশি ভোক্তা ব্যয়ের উপরও চাপ সৃষ্টি করেছে। দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হওয়ায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রায় সব খাতে কর্মসংস্থান কমেছে। ফলে সমাজে ভাঙন ধরেছে, দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। কৃষি উৎপাদন প্রবৃদ্ধি গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে দেশে কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধির হার যথাক্রমে 1.5% এবং 0.58% হ্রাস পেয়েছে। বিবিএস এর হিসাব মতে 2024-25 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগুজে প্রবৃদ্ধি। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, অপর্যাপ্ত ত্রুটিপূর্ণ দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হলেও সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে গেছে। আজ অবধি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিগুলো অধিকার ভিত্তিক হল না। অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেটা আগামী দিনে আমাদেরকে করতে হবে। সেটা শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। কৃষিতে দেওয়া হয়েছে বাজেটের মাত্র 5.9%, স্বাস্থ্যে 5.3% এবং শিক্ষায় 14%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। আপনার শিক্ষাক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নেই। এটা শিক্ষাকে পিছিয়ে দেয় এবং আমাদের সাধারণ মানুষের আমাদের যে উন্নয়নের কথা বলছি আমরা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটাকে ক্ষতিগ্রস্ত করবে। এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হতো। আমাদের সময় ইনশাআল্লাহ শিক্ষা সামাজিক সমতা ও মেধাভিত্তিক সমাজ। আমাদের সময় ইনশাআল্লাহ শিক্ষার এই সকল ক্ষেত্রকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে সব ধরনের কর মওকুফ করব। এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হবে, সামাজিক সমতা ও মেধাভিত্তিক সমাজ নির্মাণে সহায়ক হতো। শিক্ষার দুর্বল ফলাফল ও তরুণদের মধ্যে উচ্চশিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণ না থাকার বিশাল হার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জনের পথে প্রতিবন্ধক। এসব খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ না হলে মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে অগ্রগতি সম্ভব নয়। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হয়ে যাচ্ছে। বর্তমানে দেশে বিনিয়োগ আসে 96% অভ্যন্তরীণ সঞ্চয় থেকে, সেটা দ্রুত কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ সঞ্চয়টা কমে যাচ্ছে, যার জন্য সেটা আমাদের বিনিয়োগকে যেটা এফেক্ট করবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছে না। তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বাজেটও এ ব্যাপারে নীরব। অর্থনৈতিক কাঠামোর দুর্বলতাগুলোর সমাধানে সুস্পষ্ট রূপরেখার প্রয়োজন ছিল।
প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির পথ নকশা উপস্থাপন, অর্থনৈতিক পুনরুদ্ধারে শিল্প কলকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল। জরুরি ছিল ক্ষুদ্র, কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। এটা আবার একটু বলতে হয়, বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে, দারিদ্র বিমোচনের অগ্রগতি থমকে যেতে পারে। ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় উদ্যোক্তারা অনিশ্চিত প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবে। ইতিমধ্যে হয়েছে। অনলাইন ব্যবসার উপর শুল্ক বাড়ানোয় ডিজিটাল উদ্যোক্তারা চাপে পড়বেন। এই খাত নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখতে পারত। তরুণ উদ্যোক্তাদের হতাশা বাড়বে, উদ্ভাবনও নিরুৎসাহিত হবে। অনলাইনের উপর যখন আজকে পুরো একটা সারা বিশ্বে একটা বড় ধরনের প্রত্যেকটি সরকার জোর দিচ্ছে, সেখানে বাংলাদেশে এটার উপর শুল্ক বাড়ানো হয়েছে। আর্থিক খাতের ভঙ্গুরতাও কাটেনি। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীগণ অবহেলিতেই থেকে গেলেন। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল। ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। কালো টাকা সাদা করা শুধু কর ফাঁকিদের পুরস্কৃত করছে না, এটা নৈতিকভাবে একটি সরকারের জন্য, একটি দেশের জন্য, যেখানে বাংলাদেশে একটা বড় ধরনের একটা নতুন বাংলাদেশের, নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করে, এটা একটা নীতি নৈতিকতার বিরুদ্ধে বলে আমরা মনে করি। নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার। যারা নিয়মিত কর দিচ্ছে তাদের সাথে একটা বৈষম্যের সৃষ্টি এবং অবিচার। কর ব্যবস্থার প্রতি আস্থা কমতে পারে। আয়কর স্রাবে কর হারের পরিবর্তন অধিকাংশ করদাতাদের উপর আরো অভিঘাত ফেলবে। কর ফাঁকি ও জালিয়াতি রোধ এবং করজাল সম্প্রসারণ না করে ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাঁধে চাপানো হয়েছে। পণ্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, জীবনযাত্রার মান কমেছে। ভ্যাট হচ্ছে সাধারণ মানুষের উপর কর, এটা যত বাড়াবে সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উপর তত বেশি চাপ পড়বে। অপ্রয়োজনীয় দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ বা সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। যে প্রকল্পগুলো আপনারা জানেন দুর্নীতিগ্রস্ত, এগুলো কিভাবে বন্ধ করবে, এগুলো কিভাবে পরিবর্তন করবে, রিভিউ করবে, এখানে কোনো দিক নির্দেশনা আমরা পাইনি। এসব প্রকল্পের অর্থনৈতিক ফলাফল পর্যালোচনা করা জরুরি। প্রয়োজনে রিভিউ এবং রিনেগোশিয়েটেড করা যেতে পারে, এতে ব্যয় কমিয়ে জনকল্যাণে বরাদ্দ বাড়ানো সম্ভব। বিএনপির 180 দিনের পরিকল্পনা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের আস্থা অর্জন,
ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি গড়তে প্রয়োজন স্বচ্ছ অংশগ্রহণমূলক উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা। গতানুগতিক ছেড়ে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাহলেই জাতির জন্য আশা আস্থা পুনর্গঠনের দিগন্ত উন্মোচন হবে। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। সে গতানুগতিক অর্থনৈতিক পরিকল্পনা আর কাজ করবে না। বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এই 6 মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে। বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেগুলো স্পষ্টভাবে তুলে ধরব। এখানে সারসংক্ষেপ দিচ্ছি। আমরা একটা বিস্তারিত এটা পাবলিকেশন আসছে, এটা পরবর্তীতে শেয়ার করব। ওখান থেকে সারসংক্ষেপগুলো এখানে আমরা দিচ্ছি। ঈদের পরে সেটা আমরা করতে পারব। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, এটা শিক্ষা ব্যবস্থার আওতায়। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। মূল লক্ষ্য হবে প্রাথমিক পর্যায় থেকে বহু ভাষা, ক্রীড়া, কৃষ্টি এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন সহ বাস্তবায়ন বিষয়সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এই বিষয়গুলো একেবারে প্রাইমারি লেভেল থেকে আমরা শিক্ষাগুলো আমাদের শিক্ষার অন্তর্গত হবে। সরকারি ব্যবস্থাপনায় প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজেনিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ইত্যাদির স্বল্পমেয়াদী ট্রেড কোর্স চালু করা হবে। সবাই তো আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। মানুষের বিভিন্ন ভোকেশন থাকা দরকার। এটাকে মাথায় রেখে আমরা এই বিষয়গুলো চালু করব। যারা হায়ার স্টাডিতে যেতে চায় না তারা এর মাধ্যমে তাদের জীবনে, তাদের পেশায় যেতে পারবে এবং সাধারণের জীবনের সাথে এটার সুসম্পর্ক আছে থাকবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এই কার্যক্রম শুরু হবে। ফলে শিক্ষার্থীগণ হাতে কলমে শিক্ষা লাভ করবে এবং কর্মজীবনে ব্যাপক হারে প্রবেশের সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে শিক্ষা কার্যক্রমের একটা সংযোগ সৃষ্টি হবে, যাতে করে শিক্ষার্থীরা তাদের পরবর্তীতে যারা চাকরি বাকরির জন্য যাতে সহজ হয়ে যায় বিষয়টা। জেলা পর্যায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করা হবে। এর মূল উদ্দেশ্য হল ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। তার ক্যাম্পাসে থাকতে সবাই তার চাকরি করবে না। আমরা ক্যাম্পাস থেকে তাদেরকে এমনভাবে এডুকেট করতে চাই তারা যখন উদ্যোক্তা হিসেবে বেরোতে পারে। অর্থাৎ ক্যাম্পাস থেকে বের হয়ে তারা উদ্যোক্তা হিসেবে জীবনে তাদের ক্যারিয়ার করতে পারে। তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। চাকরির সাথে সাথে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সবাই তো আর চাকরি করার সুযোগ নেই। স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধমূলক প্রাধান্য দিয়ে টিকাদান, স্বাস্থ্য শিক্ষা সচেতনতা তৈরির একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
স্বাস্থ্যকর জীবনযাপন, স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশালাইজড ট্রেনিং স্কিম শুরু করা হবে। তারা রোগের দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধে দক্ষ হয়ে উঠবে। এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, যেটা আমরা অসুস্থ প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে পরবর্তীতে স্বাস্থ্য ভালো থাকে। কারণ আমাদের প্রাইমারি হেলথ কেয়ার না থাকাতে স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপের দিকে যায়। তো সুতরাং যদি প্রাইমারি হেলথ কেয়ারটা প্রপারলি দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে রোগ বালা এগুলো কমে যায় আস্তে আস্তে। চিকিৎসক স্বাস্থ্য নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা ও বৃষ্টির পানি সংগ্রহের জন্য পর্যায়ক্রমে দেশব্যাপী রিজার্ভার তৈরি করা হবে। জনগণ নিরাপদ পানি পাবে। পানি তো একটা বড় সমস্যা স্বাস্থ্যের জন্য। আমাদের বেশিরভাগ রোগ কিন্তু পানি থেকেই আসে। এই জন্য আমাদের সঠিকভাবে পানিটা যাতে পাই, যে পানিটা নিরাপদ, সে তার ব্যবস্থা করা খুবই প্রয়োজন। নারীর ক্ষমতায়ন। প্রায় প্রান্তিক 4 কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রাথমিকভাবে এটা ক্রমান্বয়ে বাড়বে। তাদের প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। নারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিচারিক প্রক্রিয়ায় ধর্ষক নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে ডেডিকেটেড সাপোর্ট সেল প্রতিষ্ঠা করা হবে। সেখানে যে কোনো লাঞ্ছিত নারীর জন্য প্রয়োজন মোতাবেক নারী ডাক্তার, আইনজীবী, মানবাধিকার কর্মী সর্বাঙ্গীন নিশ্চিত করা হবে। অর্থাৎ এখানে আপনাকে খেয়াল করবেন, ডাক্তার, আইনজীবী, মানবাধিকার কর্মীর একটা সমন্বয় ঘটানো হয়েছে। কারণ আমাদের এখানে এই প্রবলেমটা মহিলাদের, যে নারীরা ফিল করে ডাক্তার পেলে আইনজীবী পায় না, আইনজীবী পেলে আপনার মানবাধিকার কর্মী পায় না। এখানে একটা সমন্বয় সৃষ্টি হচ্ছে, তিনটা সমন্বয়, যাতে করে নারীরা একসাথে এই তিনটার সমর্থন পায় আর কি আগামী দিনে। নারীদের স্বনির্ভরতা বাড়াতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে। শহীদদের স্বীকৃতি। জুলাই গণঅভ্যুত্থানে এবং 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। গণ অভ্যুত্থানে ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদেরকে স্বীকৃতি, চাকুরির সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকবে। কৃষি খাত ও গ্রামীণ উন্নয়ন। কৃষকের নামে জমির পরিমাণ ও খতিয়ান সহ প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফার্মার্স কার্ড চালু করা হবে। বর্গা চাষী ও ক্ষুদ্র কৃষকের জন্য কমপক্ষে একটি মৌসুমী ফসলের জন্য সম্পূর্ণ উৎপাদন খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। এটা ছোট কৃষকের। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষিজমি অনাবাদি থাকবে না, ভূমিহীনদের জন্য কর্মসংস্থান তৈরি হবে। কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাত মানোন্নয়ন ও কৃষকের কাছে কৃষকের কাছে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্র ন্যায্য মূল্যের ভিত্তিতে সরাসরি উৎপাদিত পণ্য ক্রয়ের উদ্যোগ গ্রহণ করবে এবং দেশব্যাপী কোল্ড স্টোরেজ তৈরি কাজ শুরু হবে। এই বিষয়টা সবসময় বলা হয়,
কিন্তু এফেক্টিভলি করা হয় না। এই যে কৃষকের কাছ থেকে ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে যে তাদের উৎপাদিত পণ্য ক্রয়ের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এটা আমাদের ফুড সিকিউরিটি, কৃষকের ন্যায্য মূল্য এবং সাপ্লাই সাইডটা নিশ্চিত করে কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাত মান উন্নয়নে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে কৃষি খাতকে রপ্তানিমুখীকরণ করে গড়ে তোলা হবে। আমাদের কৃষিতে যে বিষয়গুলো আছে এগুলো আমরা রপ্তানি পণ্যে পরিণত করার যে বিষয়টা সেটা নেগলেক্টেড থাকে সবসময়, এবং সেজন্য এটা আগামী দিন আমরা চেষ্টা করব এগুলোকে যাতে রপ্তানিযোগ্য করা যায়, এটা ট্রেডেবল, আন্তর্জাতিক বাজারে ট্রেডেবল করা যায়। এলাকাভিত্তিক ডাটাবেস তৈরি করা হবে, কৃষকের জমির ও উৎপাদিত ফসলের পরিমাণের তথ্য উপাত্ত নির্ণয় করে টার্গেটেড পলিসি সাপোর্ট দেওয়া হবে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগী ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশব্যাপী খাল খননের কার্যক্রম ব্যাপকভাবে শুরু করা হবে। বন্যা ও খরা থেকে কৃষকদের সুরক্ষিত রাখার কর্মসূচি নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। আমাদের খাল কর্মসূচি আপনারা দেখেছেন ইতিমধ্যে শুরু হয়েছে, এটা আমরা বিপুলভাবে সারা দেশে নিয়ে যাব ইনশাআল্লাহ। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জনশক্তি রপ্তানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। ডিজিটাল প্রযুক্তিতে আমরা একেবারে সর্বস্তরে নিয়ে যেতে চাই। গ্রামের লোক যাতে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য ঢাকা শহরে আসার দরকার নেই, সে তার বাড়িতে যেতে থেকে সংযুক্ত হতে পারে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে, সেটা আমরা ব্যবস্থা করব। শিল্প খাত, $1 trillion ইকোনমিক রোডম্যাপ, এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এখানে একটু বলার দরকার আছে, আমরা তো একটা $1 trillion ইকোনমির কথা বলেছি, এবং সেখানে বর্তমানে বাংলাদেশের যে বিনিয়োগ অবস্থা সেটা হচ্ছে 0.45% জিডিপি। আমরা এটাকে 2.5% নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমাদের $1 trillion যে অর্থনীতির যে লক্ষ্যমাত্রা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারব, এবং এটা অত্যন্ত বাস্তব এবং এটা সম্ভব। জনগণের বিএনপি 2034 সালের মধ্যে জনগণের ঘাট থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা, শিল্প খাতের বিকাশে $1 trillion বললাম, জনগণের ঘাট থেকে ট্যাক্সের লাগাম টেনে ধরা, শিল্প খাতের বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। যেসব বিনিয়োগে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ধরনের প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। শিল্প বান্ধব যে আমরা বলছি দেশি বিদেশি, যে আমরা ডিরেগুলেশনটা খুব সিরিয়াসলি করব, লিবারেলাইজেশনটা খুব সিরিয়াসলি করব। অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু অন্তরায়। এখান থেকে বেরোতে হলে আমাকে ডিরেগুলাইজ এবং লিবারেলাইজেশন দিকে বড়ভাবে যেতে হবে। বিনিয়োগ সহজ করতে কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংকিং সাপোর্ট নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে। নতুন শিল্প সৃষ্টির জন্য কৃষি, মৎস্য, অন্যান্য উৎপাদনমুখী খাতকে প্রাধান্য দেওয়া হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ আওয়ামী দুঃশাসনে বন্ধ হয়ে যাওয়া মাঝারি বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করে সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। তথ্য প্রযুক্তি খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের জন্য
দেশব্যাপী প্রোডাকশন ফ্যাসিলিটি, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ট্রেনিং প্রোগ্রাম হাতে নেওয়া হবে। তারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পণ্য বিশ্বব্যাপী বিক্রি করতে সক্ষম হবে। অর্থাৎ ডিজিটাল ইকোনমির মাধ্যমে তাদের অ্যাক্সেস সারা বিশ্বে হয়ে যাবে। তারা ঘরে বসে তাদের পণ্য রপ্তানি করতে পারবে। বাংলাদেশে ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্মের অফিস খোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। এই অফিসগুলোকে আমরা তাদেরকে আনার একটা চেষ্টা আমাদের মধ্যে থাকবে। ফ্রিল্যান্সার তরুণ যুবতীদের সুবিধার্থে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে পেপ্যাল এবং অন্যান্য পেমেন্ট মেথড সহ ই কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের ফ্রিল্যান্সার, আপনারা জানেন, আমাদের ইয়াং ছেলে মেয়েরা কিন্তু প্রচুর কাজ করছে ফ্রিল্যান্সিং এ। এদের অনেকগুলো সমস্যা আছে যেগুলোর সমাধান করতে হবে। একটা হচ্ছে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট, এবং এগুলোকে শক্তিশালী করার যে পেমেন্ট মেথডটা খুব ইজি করা হবে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ডাটা প্রসেসিংকে উৎসাহিত করার জন্য জেলা পর্যায়ে যোগ্যতা ভিত্তিক প্রশিক্ষণ প্রোগ্রাম এবং মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে। এটা একেবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আবারও বলছি, এটা একেবারে এইগুলোকে আমরা জেলা পর্যায়ে একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, যাতে মাইগ্রেশন না হয়। তারা তার বাড়িঘরে থেকে ডিজিটাল ওয়ার্ল্ডে কোথাও যেতে হয় না, বাড়িতে বসে সব কাজ চলবে। এটাকে আমরা ফ্যাসিলিটেট করার জন্য এই প্রোগ্রামগুলো সব নেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ, প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা ও কর্মের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে হয়রানিমূলক সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। এটা তো আমরা বহুবার শুনে আসছি, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। এই জন্য আমরা সময় নির্ধারণ করে দিচ্ছি, করে দেব। সেটা হচ্ছে, একজন প্যাসেঞ্জার, একজন প্রবাসী এয়ারপোর্টে নামার পরে একটা সময়ের মধ্যে যদি এয়ারপোর্ট ত্যাগ না করে, তাহলে কিছু লোক প্রশ্নবিদ্ধ হবে। এখানে এয়ারপোর্টের এটা আইন করে কোনো লাভ হয় না। একটা লোক নামার পরে 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে যদি এয়ারপোর্ট ত্যাগ করতে না পারে, তার মানে কোনো একটা গলদ আছে এখানে। এগুলো আমরা নিশ্চিতভাবে সময় নির্ধারণ করে দেব। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। সেই লক্ষ্যে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে গতিশীল করা হবে। প্রবাসীদের জন্য বিশেষ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রবাসীদের কাছে বিনিয়োগ নীতিমালা, বিশেষ সুবিধাসমূহ ও ইকোনমিক ক্লাইমেট তুলে ধরা হবে। যেসব দেশে বাংলাদেশ থেকে নিয়মিত জনশক্তি রপ্তানি হয়, যেসব দেশে বাংলাদেশ থেকে নিয়মিত জনশক্তি রপ্তানি হয়, সেসব দেশের কর্মসংস্থান চাহিদা বিশ্লেষণ করে স্কিল ও ক্যাপাসিটির প্রয়োজনীয়তার ভিত্তিতে ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষা কার্যক্রম চালু করে দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির জন্য প্রকল্প গ্রহণ করা হবে। অর্থাৎ যেসব দেশের আমরা একটা রপ্তানি করছি, তাদের চাহিদাগুলোর মধ্যে তো অনেক চাহিদা আছে, সেগুলো আমরা অনেকগুলো পূরণ করতে পারি না। সেই চাহিদাগুলো আমরা চিহ্নিত করব, চিহ্নিত করে তার উপর ভিত্তি করে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রাম করব। দরকার হলে সেই দেশের ভাষার শিক্ষা ব্যবস্থা করা হবে, ভাষাটা জানতে হয়। তাহলে কিন্তু আমাদের বাইরে যাওয়ার প্রশিক্ষিত জনগণ যখন বাইরে যায়, তাদের ইনকাম কিন্তু অনেক বেশি। আমরা বেশি লোক পাঠাতে পারবো, ইনকাম কিন্তু বহুগুণ হয়ে যাবে। নগর ব্যবস্থাপনা, নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন রুটে শুধুমাত্র নারী যাত্রী বাস চালু করা হবে। পরীক্ষামূলকভাবে সেখানে ড্রাইভার ও সহযোগী হিসাবে নারীরা থাকবেন। শুধু যে নারীদের জন্য বাস দেওয়া হবে তা না, ওখানে ড্রাইভার এবং সহকারী হিসেবে নারীরা থাকবে।
আমি দেখছি আমাদের নারী জার্নালিস্টের মুখে হাসি দেখতে পাচ্ছি। ট্রাফিক সমস্যার সমাধানে দেশে বিদেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। ঢাকা তো ট্রাফিকের অবস্থা আমরা সবাই জানি, বাংলাদেশের প্রায় সব বড় বড় শহরের সমস্যা। এটা একটা বড় সমস্যা, এটা সমাধান দিতে হবে আমাদেরকে। সুতরাং ট্রাফিক লাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনগণের সচেতনতা বৃদ্ধি, লেন ভিত্তিক যানবাহন প্ল্যান ইত্যাদি উদ্ভাবনী সমাধান বাস্তবায়ন করা হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থার কার্যকারিতা ও নিরাপত্তা বৃদ্ধি করে নগরীতে ট্রাফিক জ্যাম কমানো হবে। ট্রাফিক জ্যাম না কমালে এটা উন্নয়নের প্রতি একটা বড় বাধা, কিন্তু শুধু আমাদের যে কষ্ট হয় তা না, এটা উন্নয়নের প্রতি একটা বড় বাধা। পরিবেশ ব্যবস্থাপনা 5 বছরে 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে। 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণ, তৃণমূল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষমেলা আয়োজন করা হবে। দেশের প্রতিটি ইউনিয়ন এবং মহানগরের প্রতিটি থানায় উন্মুক্ত মাঠের সংখ্যা বাড়িয়ে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও উন্নতি নিশ্চিত করতে গাছপালা রোপণ, সবুজ বেষ্টনী তৈরি এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে একটি গ্রিন অ্যান্ড ক্লিন বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পলিথিন নিষিদ্ধ করে পাটজাত ব্যাগকে উৎসাহিত করা হবে। সকল ইকো ফ্রেন্ডলি ও সাস্টেনেবল প্রোডাক্টকে উৎসাহিত করা হবে। আইন শৃঙ্খলা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চুরি সহ সকল নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো মূল্যে বিচারহীনতার সংস্কৃতির অবস্থান ঘটিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। মাঠ পর্যায়ে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য ট্রেনিং, কনসালটেশন, মোটিভেশন এবং মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা, সেবামূলক মনোভাব বৃদ্ধি করা হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। কর্মসংস্থানমুখী অর্থনৈতিক পুনরুদ্ধার বিএনপির প্রধান অঙ্গীকার। কর্মসংস্থান সৃষ্টি করা প্রধান অঙ্গীকার। সরকার গঠন করলে 1 কোটি মানুষের জন্য নতুন কর্মের সংস্থান করা হবে, অর্থাৎ প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। এটার উপর আমরা বিস্তারিত, আমরা কিভাবে এই 1 কোটি মানুষের চাকরি হবে 18 মাসে, এটার উপর আমরা বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে, এটা আছে আমাদের, কিন্তু এখানে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এটা আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব, 18 মাসে কিভাবে 1 কোটি মানুষের চাকরির কর্মসংস্থান করা যাবে। বিএনপির অতীতের সাফল্যের উদাহরণ সৃষ্টি আছে, আমাদের এটা ইতিহাস আছে, আমরা এটা করেছি বিগত দিনে। এই জন্য আমরা আমাদের পক্ষে সম্ভব এবং আমাদের সেই কনফিডেন্স আছে বলে আমরা বিষয়টা সামনে নিয়ে এসেছি। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালীন উন্নয়ন নীতির একটি উল্লেখযোগ্য দিক ছিল শ্রমঘন শিল্প স্থাপন করা, পাশাপাশি উদ্বৃত্ত শ্রমকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া। আমরা আগেও এটা করেছি, আমরা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি করেছি। দেশের ভিতরে যারা চাকরি পায় না তাদেরকে বিদেশে যাওয়ার প্রটোকলগুলো জিয়া রহমান সাহেব সই করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী এগুলোকে আরো বাড়িয়ে নিয়েছিল। এতে করে নতুন মানুষের কর্মের সংস্থান হয়েছে। শুধু তাই নয়, জনমানুষ এক শ্রমবাজার নতুন মানুষের কর্মের সংস্থান জনমানুষ এক শ্রমবাজার থেকে আরেক শ্রমবাজারে প্রবেশও করেছে। যেমন পোশাক শিল্পের বিকাশের কারণে কৃষি নির্ভর গ্রামীণ শ্রমবাজার থেকে মানুষজন পোশাক কারখানায় শহরের দিকে যেতে শুরু করে। সাধারণ মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি
শহুরে নতুন মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ শুরু হয়, এর সরাসরি প্রভাব আমাদের অর্থনীতি, সমাজ, সংস্কৃতিতে লক্ষ্য করা যায়। সার্বিকভাবে 1978 থেকে 1981 সাল পর্যন্ত মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ছিল 2 থেকে 3%। বিএনপির প্রথম সরকারের সময়, জিয়া রহমান সাহেবের সময়। 1991 থেকে 96 সালে তা বেড়ে দাঁড়ায় 4 থেকে 5%। দ্বিতীয় সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সাল থেকে 2006 সালে 6 থেকে 7% প্রবৃদ্ধি। আপনি ট্রেন্ডটা খেয়াল করবেন, বিএনপির প্রত্যেক সরকারের সময় যে প্রবৃদ্ধি কিন্তু 2 থেকে 3% বেড়েছে। এটা হচ্ছে ট্রেন্ড কিন্তু, এবং এই ট্রেন্ডটা কিন্তু বাংলাদেশে আজকে যেখানে আছে এটা বিএনপি সরকারের করা। 7% পর্যন্ত গ্রোথ প্রবৃদ্ধি এটা বিএনপিরই করা, এবং এখন 7.06 আমরা লাস্ট রেখে আসছিলাম, আপনারা জানেন। সুতরাং এখনো কিন্তু 7 পয়েন্টের কাছে কেউ যেতে পারেনি। বক্তব্য শুনেছি আমরা, কিন্তু 7 পয়েন্টের কাছে যাইনি। সুতরাং এই ট্রেন্ডটা বিএনপি সেট করেছে অর্থনীতিতে অলরেডি। সুতরাং আমরা আগামী দিনে বলতে চাই সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য বিএনপি এবার দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 8%। আমরা লাস্ট দেখে আসছিলাম 7.06, এরপর তো কমে গেছে, এখন তো আরো কমে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে 8% নিয়ে যাব আগামী দিন ইনশাআল্লাহ। মূলত 10টি খাতকে সার্বিক উন্নয়ন তথা কর্মসংস্থানের জন্য বিএনপি পরিকল্পনা তৈরি করেছে। এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, ম্যানুফ্যাকচারিং, কৃষি, বিদেশে শ্রম রপ্তানি, আইসিটি, ফ্রিল্যান্সিং, সেবা খাত, সবুজ জ্বালানি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য ও শিক্ষা, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অন্যান্য। এগুলোকে আমরা ফোকাস করে, এগুলোর উপর জোর দিয়ে, এগুলোকে সাপোর্ট দিয়ে আমরা 8% দিকে নিয়ে যাব, সেই আমাদের টার্গেট রয়েছে। বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করুন। আপনারা জানেন যে কোনো প্রবৃদ্ধি বাড়াতে গেলে বেসরকারি খাত যদি প্রবৃদ্ধি করতে না পারে, সেখানে প্রবৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেইখানে আমাদের একটা বড় ফোকাস থাকবে। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিএনপি সরকার বহুমুখী কৌশল গ্রহণ করবে। এই কৌশল কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করবে, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, উদ্ভাবনকে উৎসাহিত করবে, নিম্নের ক্ষেত্রগুলিতে মনোনিবেশ প্রদান করবে। নিয়ন্ত্রণমূলক কাঠামো সহজীকরণ ও আমলাতান্ত্রিক বাধা কমানো, ব্যবসায় নিবন্ধন, কর আনুগত্য এবং লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানি নিবন্ধন ও ট্রেড লাইসেন্সিং চালু করা হবে। অর্থাৎ ওই ব্যুরোক্রেটিক এর থেকে বেরিয়ে অনলাইনে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সব করা হবে। সরকারি অফিসে যাওয়ারও প্রয়োজন হবে না অনেক ক্ষেত্রে। এসব পদক্ষেপ উদ্যোক্তাদের সময় ও খরচ কমাবে। এটি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং নারী নেতৃত্বাধীন ব্যবসার জন্য বিশেষভাবে উপকারী। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং স্টার্টআপগুলোর জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ঋণ সুবিধা প্রসারিত করা হবে। ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হবে, ঋণদাতাদের ঝুঁকি কমাবে। অতিরিক্ত জামানত ছাড়াই ক্ষুদ্র মাঝারি উদ্যোগগুলোর ঋণ পাওয়া সহজ হবে। আমাদের তো এখানে আমাদের ক্ষুদ্র যারা, এদের তো সবাই জামানত দিতে পারে না। সুতরাং এটাকে সহজ করে তারা যাতে ঋণ পায় আর কি জানতে হবে। ভেঞ্চার ক্যাপিটাল এবং ক্রাউড ফান্ডিং এর মতো ভেঞ্চার ক্যাপিটাল এবং ক্রাউড ফান্ডিং এর মতো বিকল্প অর্থায়ন পদ্ধতিকে উৎসাহিত করা হবে। স্টার্টআপ এবং উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন ফার্মগুলিকে সাহায্য করা হবে। আমাদের স্টার্টআপ হচ্ছে ইয়াং জেনারেশনের একটা বিরাট এখানে অ্যাবজর্বেশনের সুযোগ আছে আমরা, এবং স্টার্টআপের জন্য প্রচুর পরিমাণ আমাদের সরকারের
পলিসি সাপোর্ট এবং ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য সাপোর্ট থাকবে। অবকাঠামো ও শিল্প অঞ্চলে বিনিয়োগ অবকাঠামো ও শিল্প অঞ্চলে বিনিয়োগ, পরিবহন নেটওয়ার্ক এবং জ্বালানি সরবরাহ সহ দক্ষ অবকাঠামো গড়ে তোলা শিল্প বিকাশের জন্য অত্যাবশ্যক। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং শিল্প পার্ক স্থাপন ও সম্প্রসারণ করবে। আমরা এই ভিজিটটা আমরাই শুরু করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। এই যে এক্সপোর্ট প্রসেসিং জোনগুলো সব বিএনপির করা ছিল, এগুলোকে আমরা আরো সম্প্রসারণ করবো আগামী দিনে। বহুমুখীকরণ ও উৎপাদনশীলতা উদ্ভাবন, পোশাক শিল্প রপ্তানিতে প্রধান ভূমিকা রাখলেও রপ্তানি বৈচিত্র্যে আনা প্রয়োজন। আমরা খালি একটা গার্মেন্ট শিল্পের উপর নির্ভরশীল হয়ে গেছে, আমাদের কিন্তু রপ্তানির জন্য আরো কিছু শিল্পকে এগিয়ে আনতে হবে। ওষুধ, তথ্য প্রযুক্তি এবং কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে মনোযোগ দেওয়া হবে। এতে অর্থনৈতিক ঝুঁকি কমবে। আমাদের যত বেশি প্রোডাক্ট বাড়বো রপ্তানির জন্য, আমাদের ঝুঁকি কমে আসবে। উন্নত প্রযুক্তি গ্রহণে সহায়তা করা হবে। গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা হবে। উদ্ভাবন, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে। আমাদের বিশেষ করে রিসার্চ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি, এগুলোতে জোর দিতে হবে, কারণ এগুলোর সাথে দেশের উন্নয়ন কিন্তু জড়িত। এগুলোকে বাদ দিয়ে এখন কোনো উন্নয়ন হয় না। আর যতই প্রোগ্রাম করবেন, টেকনোলজিতে যদি পিছিয়ে থাকেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি পিছিয়ে থাকেন, রিসার্চে পিছিয়ে থাকেন, তাহলে কিন্তু আমরা যে জায়গায় পৌঁছতে চাচ্ছি সেটা সম্ভব নয়। এই জন্য এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হবে। আর্থিক খাতের স্থিতিশীলতা শক্তিশালী করুন। আর্থিক খাতের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সাহসী সংস্কার বাস্তবায়ন জরুরি। ব্যাংকিং খাতের সুশাসন উন্নত করা হবে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো হবে। অর্থায়নের জন্য পুঁজিবাজারের বিকশিত করা হবে। এখন পুরো আর্থিক খাতের বিনিয়োগের সোর্সটা হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া। সেখান থেকে আমরা পুঁজিবাজারকে শক্তিশালী না করলে আমরা আসলে কিন্তু বিনিয়োগের জন্য যে অর্থায়নের প্রয়োজন সেটা সম্ভব হবে না। এই জন্য আমরা পুঁজিবাজারকে আমরা বিশেষভাবে নজর দেব পুঁজিবাজারের দিকে। আর অন্যান্য প্রোডাক্টও আমরা অনেকগুলো প্রোডাক্ট দরকার, খালি ব্যাংকিং এর বাইরেও যে ফিনান্সিয়াল প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে আমরা চাইবো আগামী দিনে আসুক এবং বিদেশিরাও সেটা নিয়ে আসতে পারে, দেশের মধ্যেও সম্ভব। ব্যাংকিং খাতকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য সহজীকরণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণ প্রক্রিয়া সহজ করা জরুরি। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ক্রেডিট গ্যারান্টি স্কিম বাড়ানোর মাধ্যমে ছোট ব্যবসার জন্য জামানতের উপর নির্ভরতা কমানো হবে। নগদ প্রবাহ ভিত্তিক ঋণকে গুরুত্ব দিয়ে সম্পদ ভিত্তিক ঋণের পরিবর্তে ব্যবসার পারফরমেন্স ও ডিজিটাল লেনদেনের ইতিহাস দেখে ঋণ দেওয়া হবে। বিশেষ করে খুচরা ও পরিষেবা খাতে এটি কার্যকর হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যাংকিং এর জন্য আলাদা বিভাগ খুলতে উৎসাহিত করা হবে। ক্ষুদ্র ব্যবসার হয়রানি বন্ধ করতে ঋণ শ্রেণীকরণ ও আদায় পদ্ধতির সংস্কার করা হবে। এখন ব্যাংকিং এর মধ্যে যে অবস্থা আছে এটা গতানুগতিকভাবে চলছে, এটা সব সমস্যার সমাধান হবে না। আমাদেরকে একটা নতুন অ্যাপ্রোচ এখানে দিতে হবে। যে ব্যাড লোন যেগুলো হয়েছে এগুলো উইলফুল ডিফল্টার আছে, ইচ্ছা করে যারা ডিফল্ট হয়েছে, আর যারা ইচ্ছার বাইরে বিভিন্ন অবস্থার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোকে অ্যাড্রেস করতে হবে সেপারেটলি। একই সাথে ব্যাংকের স্বার্থ রক্ষা করতে হবে। গ্রামীণ উদ্যোক্তা এবং নারী পরিচালিত উদ্যোগগুলোতে পৌঁছাতে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা বাড়ানো হবে। কৃষি প্রক্রিয়াকরণ, হালকা প্রকৌশল, তথ্য যোগাযোগ প্রযুক্তি, নারী উদ্যোক্তার মতো উৎপাদনশীল বেসরকারি খাতে বাধ্যতামূলক ঋণ কোটা চালু করা হবে। পুঁজিবাজার উন্নতির জন্য পদক্ষেপ। তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কঠোর স্বচ্ছতার নিয়ম ও স্বাধীন নিরীক্ষা নিশ্চিত করা হবে। বিনিয়োগকারীর ভিত্তি সম্প্রসারণের জন্য বিনিয়োগ শিক্ষা প্রচার,
লেনদেন খরচ কমানো এবং হিসাব খোলা সহজ করা হবে। ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্মগুলোকে আধুনিকীকরণ, অনলাইন আইপিইউ সাবস্ক্রিপশন ব্যবস্থাকে এর সঙ্গে সংযুক্ত করা, দ্রুত নিষ্পত্তির জন্য ফিনটেক প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। কর্পোরেট বন্ডের জন্য একটি তারল্য বাজার তৈরি করতে পেনশন তহবিল, বীমা কোম্পানি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করা হবে। যে নতুন যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো আমাদেরকে বাজারে আনতে হবে, তাহলে বিনিয়োগকারীরা লাভবান হবে এবং যারা দেশের উন্নয়নের জন্য সেটা অনেকটা সহযোগিতা করবে। আর্থিক পণ্যের বহুমুখীকরণে অনেক পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে লিজ ও ফ্যাক্টরিং এর প্রসার ঘটানো, ভেঞ্চার ক্যাপিটাল ও এঞ্জেল বিনিয়োগের জন্য আইনি ও আর্থিক কাঠামো তৈরি, প্রাইভেট ইকুইটি তহবিল সহায়তা, ইসলামিক আর্থিক পণ্য যেমন মুদারবা, ইজারা বিকল্পগুলো বাড়ানো, সবুজ বন্ড, গ্রিন বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্স উপকরণ চালু, মোবাইল অপারেটর এবং ফিনটেক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ডিজিটাল ঋণ প্রদান ইত্যাদি। অর্থাৎ এই ঋণের প্রক্রিয়াটিকে একটা আধুনিকীকরণ ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে এবং এখানে যে বিভিন্ন প্রোডাক্টগুলো আসবে, এগুলো আসলে যদি আমরা এটাকে ডিজিটালাইজ করতে না পারি, অটোমেটেড করতে না পারি, এই প্রোডাক্টগুলো কিন্তু পারফর্ম করতে পারবে না। এই জন্য আমাদেরকে দুটাই করতে হবে। একদিকে নতুন ফিনান্সিয়াল প্রোডাক্ট আনতে হবে, অটোমেশন একসাথে করতে হবে, দুটো একসাথে করতে হবে। জ্বালানি ও বিদ্যুৎ কৌশল প্রণয়ন, প্রাকৃতিক গ্যাস, সৌর, জলবিদ্যুৎ ও প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের আদর্শ মিশ্রণ নির্ধারণ, সিস্টেম ভিত্তিক পরিকল্পনা করতে একটি টাস্ক ফোর্স গঠন করবে। এই পরিকল্পনা কাঠামো হবে তথ্যভিত্তিক, আয় ব্যয় মডেলিং সমৃদ্ধ, জলবায়ু লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ, চুক্তি এবং ব্যয় সুবিধা বিশ্লেষণ জনগণের কাছে প্রকাশ্যে সচেষ্ট থাকবে। যে সমস্ত চুক্তি হবে, ব্যয় হবে, এগুলো স্বচ্ছতা থাকতে হবে, এগুলো জনসমর্থে আমাদের জনসম্মুখে আনতে হবে। এটি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং সর্বসাধারণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে। নবায়নযোগ্য শক্তি খাতে ট্রান্সমিশন আধুনিকীকরণ, ডিজিটালাইজেশন অধিক বরাদ্দ দেওয়া হবে। গ্রিড স্থাপকতা, স্মার্ট মিটারিং এবং আঞ্চলিক আন্তঃসংযোগকে অগ্রাধিকার দেওয়া হবে। বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস খনিজ অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হবে। নবায়নযোগ্য ও সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগকারীদের জন্য কর প্রণোদনা দেওয়া হবে। নীল অর্থনীতি, গ্রিন ইকোনমি, বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক সম্পদকে টেকসইভাবে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা অর্জনের লক্ষ্যে টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্রভিত্তিক শিল্প ও প্রযুক্তির উন্নয়ন, জীব বৈচিত্র্য রক্ষা ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন গবেষণা এবং উদ্ভাবন ও মানব সম্পদ উন্নয়নে জোর দেওয়া হবে। প্রধান খাতসমূহ মৎস্য ও সামুদ্রিক খাদ্য, নৌ পরিবহন ও বন্দর, অফশোর গ্যাস ও খনিজ সম্পদ, নবায়নযোগ্য শক্তি, সমুদ্র, বায়ু ও জোয়ার শক্তি, সমুদ্র পর্যটন ও বিনোদন এবং সমুদ্র গবেষণা ও প্রযুক্তি কার্যকর বাস্তবায়নের জন্য সমন্বিত মেরিটাইম জোন ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক অংশীদারিত্ব এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দক্ষতা উন্নয়ন ইত্যাদি উদ্যোগ নেওয়া হবে। সো ব্লু ইকোনমির উপরে আমাদের বিস্তৃত প্রোগ্রাম আছে এবং এখানে অর্থনীতিতে অবদান, আমাদের কর্মসংস্থান সৃষ্টি সহ সার্বিকভাবে উপকৃত হবে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষা এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ, মানচিত্রায়ন এবং সম্পদের প্রকৃত মজুদ নির্ধারণ করা হবে।
আমাদের কি রিসোর্স আছে আমাদের তো জানতে হবে, তাইলে তো এটা আমরা এক্সপ্লয়েট করতে পারবো। এসব তথ্যের ভিত্তিতে পরিবেশ বান্ধব ও টেকসই পদ্ধতিতে সম্পদ আহরণ, অর্থনৈতিক ব্যবহারের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। সৃজনশীল শিল্প অর্থনীতি। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আছে, বৃহৎ তরুণ গোষ্ঠী রয়েছে, ডিজিটাল অবকাঠামো বাড়ছে, কিন্তু সৃজনশীল অর্থনীতি জিডিপিতে 0.5%-5%-এরও কম অবদান। উদীয়মান অর্থনীতিগুলোতে এই খাত 3 থেকে 5% অবদান রাখে। আমাদের দেশে মাত্র 0.5% বর্তমানে, এটা 3 থেকে 5% অবদান রাখে উন্নত অর্থনীতিগুলোতে। এই খাতের মধ্যে রয়েছে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রোগ্রাম নির্মাণ, সঙ্গীত ও মঞ্চ শিল্পকলা, অ্যানিমেশন, ভিএফএক্স ও গেমিং, মেকআপ, পোশাক এবং নকশা, ওটিটি প্ল্যাটফর্মের জন্য বিষয়বস্তু তৈরি, সিজিআই এবং ক্রিয়েটিভ মিডিয়া, সেবাদাতা সফটওয়্যার কোম্পানি, ইউটিউব, টিকটক, ইনফ্লুয়েন্সার অর্থনীতি ইত্যাদি। এটি একটি নতুন দিক বিএনপি বাংলাদেশের অর্থনীতিতে সংযোগ করেছে। আসলে আমাদের অর্থনীতিতে কোনোদিন এই বিষয়গুলো আমাদের অর্থনীতিতে সংযুক্ত হয়নি। আমরা এটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এবং এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অবদান বাংলাদেশে যে কত বড় হতে পারে সমাজে, সংস্কৃতিতে, অর্থনীতিতে এবং কর্মসংস্থানে। যে আমাদের কামার কুমার সারা দেশে আছে, আমাদের শিল্পীগুলো আছে, এদের সকলকে আমরা এই অর্থনীতির আওতায় নিয়ে আসতে চাচ্ছি। এদের সকলের অবদানের মাধ্যমে দেশকে সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে গড়ার যে প্রত্যয়, এটা একটা নতুন আমাদের বাজেট পরিকল্পনা আছে, বিনিয়োগের পরিকল্পনা আছে, এখানে প্রযুক্তি সহযোগিতার পরিকল্পনা আছে, তাদেরকে ব্র্যান্ডিং এর পরিকল্পনা আছে, তাদেরকে মার্কেটিং এর পরিকল্পনা আছে। আমাদের বাণিজ্য সহজীকরণ ও শুল্ক পদ্ধতি উন্নয়ন। শুল্ক পদ্ধতি সহজ হলে এবং বাণিজ্য বাধা কমলে রপ্তানি সক্ষমতা বাড়বে। শুল্ক শ্রেণী বিন্যাস ডিজিটাইজড করা হবে। আমদানি প্রক্রিয়া, বিশেষ করে মূল কাঁচামালের জন্য ক্লিয়ারেন্স দ্রুততর করবে, ব্যবসায়ীদের খরচ কমবে। পোর্টে একটা মালামাল আসার পরে কতদিনে বের হবে কেউ জানে না। এই যে একটা প্রক্রিয়া দীর্ঘ, এটা আমরা চিরতরে এটাকে বিদায় করতে চাই। পোর্টে মাল আসার পরে, জাহাজ আসার পরে একটি সময়ের মধ্যে যদি কোনো পণ্য বের না হয়, তাহলে পোর্ট অথরিটিকে সেটার উত্তর দিতে হবে। এটার সাথে জড়িত যারা আছে তাদেরকে উত্তর দিতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হবে। সুতরাং আমরা সবকিছু টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসছি। ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বৃদ্ধি। ডিজিটাল আর্থিক সেবার প্রসার, অর্থায়নের সুযোগ বাড়বে। এটি বিশেষত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ। উচ্চ লেনদেন সীমা সহ মার্চেন্ট ওয়ালেটের জন্য মোবাইল আর্থিক সেবা সক্রিয় করতে প্রোটোকল স্থাপন করা হবে। এটি পাইকারি লেনদেন সহজ করবে, ব্যবসায়িক প্রতিষ্ঠার জন্য ডিজিটাল পেমেন্টও সহজলভ্য করবে। কর্পোরেট গভর্নেন্স ও সামাজিক দায়বদ্ধতা উন্নতকরণ। শক্তিশালী কর্পোরেট গভর্নেন্স ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অনুশীলনে জোর দেওয়া হবে। ফলে বেসরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়বে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের শেষের দিকে। থ্যাংক ইউ, ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনছেন, আমারও ভালো লাগছে বলতে। কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ করতে উৎসাহিত করা হবে। কারণ এগুলো নতুন নতুন বিষয়, আপনাদেরও ভালো লাগছে নিশ্চয়, তাই না? বাজেট এগুলো তো খুব বেশি শোনা যায় না, তো এগুলো আপনাদেরও ভালো লাগার কথা, দেশের মানুষেরও ভালো লাগবে আশা করি। উৎসাহিত ফলে সমন্বিত প্রবৃদ্ধি, পরিবেশগত স্থিতিশীলতা এগোবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শক্তিশালীকরণ। কার্যকর পিপিপি নীতি তৈরি ও বাস্তবায়ন জরুরি। অবকাঠামো সরকারি সেবায় বেসরকারি বিনিয়োগ জোগাড়ের উদ্যোগ নেওয়া হবে। এই সহযোগিতামূলক পদ্ধতি সেবা প্রদান উন্নত করবে, অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করবে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সবুজ প্রবৃদ্ধি। অর্থনৈতিক পরিকল্পনায় জলবায়ু সহনশীলতা অন্তর্ভুক্ত করা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। বাংলাদেশ ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এর মতো প্ল্যাটফর্ম স্থাপন করা হবে। জলবায়ু অভিযোজন ও প্রশমন মিটিগেশন প্রকল্পে বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা নেওয়া হবে। সরকারি ও বেসরকারি খাত একত্রে কাজ করবে। জলবায়ুটা আমাদের জন্য গুরুত্ব, ছোট দেশ, এত মানুষ, আমরা যদি এখানে ক্লাইমেটিক অ্যাড্রেস করতে না পারি, এটা উন্নতি হলেও দেশ কিন্তু মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এটা অ্যাড্রেস করা প্রয়োজন। ঋণ ব্যবস্থা ও রাজস্ব আহরণ বৃদ্ধি, রাজস্ব চাপ, মুদ্রানীতি কঠোরীকরণ ও আর্থিক ভঙ্গুরতার কারণে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় উল্লেখযোগ্য ঝুঁকি বিদ্যমান। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার স্বার্থে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব কৌশল প্রণয়ন, কাঠামোগত সংস্কার এবং প্রতিষ্ঠান শক্তিশালীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক টেকসই উন্নয়নের পথে গ্রহণ করা হবে। বিএনপি ঋণের বোঝা কমাতে এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির কৌশলও নির্ধারণ করেছে, সংক্ষেপে উল্লেখ করা হলো। এটা হচ্ছে রাজস্ব, এবং আমাদের যে ঋণ বেড়ে যাচ্ছে, রাজস্ব বাড়ছে না, এই চাপ তো জনগণের উপর আসছে। এখানে একটা কৌশল থাকতে হবে, এটার জন্য আমরা কিছু ভাবনা আছে এখানে সংক্ষিপ্তভাবে। ঋণ ব্যবস্থাপনা কৌশল, সরকারি ঋণের গঠনগত উন্নয়ন ও ঋণ সংগ্রহের ব্যয় হ্রাস বিষয়ক মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন করবে। সুদ পরিশোধের বোঝা বৃদ্ধির প্রেক্ষাপটে রোল ওভার ঝুঁকি কমাতে স্বল্পমেয়াদী ঋণের উপর নির্ভরতা হ্রাস করবে। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় বাড়িয়ে সরকারি ঋণ সংগ্রহকে অনুকূলিত করে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ সংকোচন বন্ধ করবে। ব্যয় অগ্রাধিকার ও দক্ষতা বৃদ্ধির কৌশল, আভ্যন্তরীণ সুদ পরিশোধ ও পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে ঋণ ব্যবস্থাপনা ও ভর্তুকি যুক্তিসঙ্গতকরণ করা হবে। এক্ষেত্রে সরকারি ব্যয় পর্যালোচনা কাঠামো গঠন, সরকারি ব্যয় পর্যালোচনা কাঠামো গ্রহণ, নতুন প্রকল্পের জন্য কঠোর ব্যয় লাভ প্রফিট এক্সপেন্ডিচার এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিশ্লেষণ নির্দেশিকা এবং কর্মক্ষমতা ভিত্তিক বাজেটিং পদ্ধতি প্রণয়ন করা হবে। স্বল্পমেয়াদী ঋণের উপর নির্ভরতা হ্রাস করে সরকারের দায়ের পরিমাণ কমানো হবে। বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি খাতের ঋণ গ্রহণের হার কমিয়ে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করতে হবে। সরকার সব ঋণ নিয়ে নিলে তাহলে বেসরকারি খাত কোথায় করবে, বিনিয়োগ কোথায় হবে, কর্মসংস্থান কোথায় হবে? ঋণ উন্নয়ন বিনিময় কৌশল, ঋণদাতা সংস্থাগুলোর সাথে আলোচনা করে বৈদেশিক ঋণকে স্থানীয় বিনিয়োগে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে। রূপান্তরিত অর্থ জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বৃদ্ধি, শিক্ষা অবকাঠামো শক্তিশালীকরণ এবং স্বাস্থ্য কাঠামো তৈরির মতো জনহিতকর কাজে ব্যবহার করা হবে। এতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে সৃষ্ট বৈদেশিক সাহায্যের হ্রাসজনিত ফারাকও কমবে। একদিকে বৈদেশিক ঋণের বোঝা কমবে, অন্যদিকে সম্পদ সরাসরি টেকসই ও সমতাভিত্তিক প্রবৃদ্ধি তৈরির চালিকা শক্তিতে নিয়োজিত হবে। অবৈধ ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়া, স্বৈরতান্ত্রিক শাসনকালে গৃহীত সকল ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের কাছে একটি স্বাধীন কমিশন গঠনের অনুরোধ জানানো হবে। যে সমস্ত দুর্নীতির মাধ্যমে বড় বড় ঋণ, এগুলোকে আমরা জাতিসংঘের কাছে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য অনুরোধ জানাব। কারণ এই ঋণ পরিশোধ করা বাংলাদেশের মানুষের জন্য কঠিন। রাজস্ব ব্যবস্থার যুগোপযোগীকরণ,
এনবিআরকে একটি স্বায়ত্তশাসিত সংস্থা দ্বারা প্রতিস্থাপন করা হবে। নীতি প্রণয়নের কাজ করতে বর্তমানে শুল্ক ও বাণিজ্য কমিশনকে আওতাভুক্ত করে বাংলাদেশ কর ও শুল্ক কমিশন নামে একটি পৃথক প্রতিষ্ঠান করা হবে। লাস্ট পেজ। কর কোড আধুনিকায়ন। প্রত্যক্ষ করকে অগ্রাধিকার দিয়ে কর কোড আধুনিকায়ন করা হবে। সহজীকরণ ও ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করার পাশাপাশি উপজেলা পর্যায়ে অফিস স্থাপন করে করের আওতা বাড়ানো হবে। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা ইম্পর্টেন্ট। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা তথা বিদ্যুৎ বিল, ব্যাংক লেনদেন, ভূমি রেকর্ড ইত্যাদি একীভূত করে কর শনাক্তকরণ, ড্যাশবোর্ড চালু, বন্ডের গুদামের জন্য ব্লক চেইন ভিত্তিক ট্র্যাকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ঝুঁকি মূল্যায়ন জালিয়াতি রোধে সহায়ক হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, তারপরে ব্লক চেইন ব্যবহার করা হবে, তারপরে আপনার এই সমস্ত মাধ্যমে আমাদের করের যে আওতা বাড়ানো সম্ভব। এখানে তো একটু সরকারের এখানে আমি যেটা বারবার বলছি যে অটোমেশন, ডিজিটাইজেশন, এই টেকনোলজি গুরুত্ব এইসব জায়গায় অনেক বেড়ে গেছে এখন। এর মাধ্যমে কিন্তু অনেকগুলো উন্নয়ন কাজ করা সম্ভব। কার্যকর ট্রান্সফার প্রাইসিং আইন, বহুজাতিক কোম্পানিগুলোর মাস্টার ও স্থানীয় নথি জমা ও দেশওয়ারি রিপোর্টিং বাধ্যতামূলক করা হবে। মুনাফা স্থানান্তরের উপর কঠোর জরিমানা আরোপ করা হবে। শেষ, এখন খালি বলি বাজেট প্রক্রিয়ার সংস্কার। আমাদের বাজেট প্রক্রিয়াতে সংস্কার দরকার। এই পুরনো স্টাইলে বাজেট করতে করতে কিছু লোক তারা বাজেটটাকে নিজেরাই করে, এটাকে আবার জনগণের জনমুখী করা সম্ভব হচ্ছে না বহু বছর ধরে। এই জন্য আমরা একটা খুব ছোট করে এখানে বলেছি, বাট এটা আরো অনেক বড় বিষয়। আসলে বাজেট প্রক্রিয়ার সংস্কার, বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জবাবদিহিতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচন পূর্ব কেয়ারটেকার সরকারের জন্য পরিষ্কার নির্দেশিকা সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। হ্যাঁ, অবশ্যই। একটা একটা করো, বেশ কয়েকটা পরে। একটু কোয়াইট প্লিজ। আপনাদের কথা শুনতে পাবো না তো কথা বললে। একটু কোয়াইট সম্ভব নাকি? একটু জি জি জি। জি, 34 2034। আরেকটা প্রশ্ন হলো যে আপনারা মার্কেট প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের কথা বলেছেন, কনসেন্ট্রেশন থেকে আরএনজি সেক্টরের উপর থেকে মার্কেট কনসেন্ট্রেশনের ব্যাপারে আপনারা আপনাদের প্রপোজাল কিছু বলেন? মার্কেট কনসেন্ট্রেশন, মার্কেট ডাইভারসিফিকেশন এই তো বললাম, তো বিস্তারিত বললাম না। ডাইভারসিফিকেশন আইটেমও তো বলে দিলাম, সবকিছু বললাম। আমরা কিছু বাদ দিয়ে কথা বলি না তো। হ্যাঁ, এটা খালি প্রোডাক্ট ডাইভারসিফিকেশন না, এটা মার্কেট সম্প্রসারিত করার প্রোগ্রামের একটা অংশ। আরেকটা হলো যে আমাদের মতো গরিবের কথা করে এই বাজেটে যেটা আছে সেটা হলো যে আপনি জানেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের মধ্যে যে সর্বনিম্ন যে স্ল্যাবটা ছিল 5% ইনকাম ট্যাক্সে,
সেই 5% স্ল্যাবটা তুলে দেওয়া আছে। তাতে করে আমরা যারা কম ইনকাম করি এবং ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইনকাম ট্যাক্সটা এখন অনেক বেড়ে গেছে। এই ব্যাপারে আপনারা সরকারের কাছে কোনো দাবি জানাবেন কিনা? না, এই যে ট্যাক্স ব্র্যাকেট যেটা রেখে দেওয়া হয়েছে, যে নিম্নতম যেটা ট্যাক্স ব্র্যাকেট রাখা হয়েছে আগের মতো, এটা 3.5 লাখ না, 3.5 লাখ, 3.5 লাখ, 5% এর একটা স্ল্যাব ছিল যে ইনকাম ট্যাক্সের। হ্যাঁ, এখন এখন নাই, এটা তো 10%। 10%। তো আমি তো ওটাই বলছি এখানে আমরা, যে একদিকে মূল্যস্ফীতি, হ্যাঁ, আরেকদিকে আপনার যে জনগণের যে বেতন পায়, যে আয়, তার সাথে আপনার ইনফ্লেশন হায়ার, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তার উপর যদি আপনি ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেন, তাহলে জনগণের যে দৈনন্দিন জীবনে ইতিমধ্যে 27 লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকলে আরো মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে। আপনাকে তো জনগণের দৈনন্দিন জীবনযাপনের বিষয়টা মাথায় রাখতে হবে। প্রথমে দেশে আপনি যাই করেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারের যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য, যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। বরঞ্চ উল্টো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে আছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু এই জায়গাটাই এই জন্য আমরা বলেছি যে আমাদের সোশ্যাল সেফটি নেটের বিষয়টা আমরা বিশেষ এখানে মনোযোগী হয়েছি, যে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি দেশ যত উন্নত হোক, সেই উন্নতির ফসল যদি সাধারণ মানুষ কাছে না যায়, সেই উন্নতি কিন্তু কারো কাম্য হওয়া উচিত না। আগামী 2 বছর একবার 3.5 থেকেছে, আগামী 2 বছর 3-5 নিজেরা না করে আগামী 2 বছর। হ্যাঁ, এটা ওনার শুধু এখন নিজেরা বাড়াই নাই, আগামী 2 বছরের জন্য বাড়াই দিয়ে গেছে। সুতরাং আগামী 2 বছর সরকার আসবে, তাদেরকে এটা ক্যারি করতে হবে। যদি বা আমরা আমাদের মতো করে বাজেট হবে, সুতরাং সেটা অন্য বিষয়, যদি আমরা দায়িত্ব পাই। হ্যাঁ, আমি 10 বার কাজ করি। আমার 2টা প্রশ্ন ছিল। এক হলো যে এই বাজেটকে আপনারা এক কথায় কি বলছেন, আর দ্বিতীয় হলো আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাচ্ছেন, ডিসেম্বরের পরে যদি নতুন সরকার ক্ষমতায় আসে, আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে এই বাজেট কি বাতিল করে দিবেন কিনা? আর তৃতীয়, আর কত প্রশ্ন একসাথে, আর তৃতীয়টা বলবো। এটা একটা ইকোনমিক, সেটা হলো 8% গ্রোথ দিয়ে 1 ট্রিলিয়নে যেটা আপনারা 34 সাল বলছেন, হ্যাঁ, 8% গ্রোথ দিয়ে 34 সালে যাওয়া কি সম্ভব? সম্ভব, এখন 300 বিলিয়ন মাত্র, 1000 বিলিয়ন করা সম্ভব। বললাম তো, আমরা সব হিসাব বুঝাই দেবো আপনাদের। আমরা হিসাব কিতাব করেই বলছি, একেবারেই সম্ভব। আপনি যে সমস্ত সংস্কারের কথা আমরা এখানে বলে, আমরা যে বিষয়গুলো পরিবর্তনের কথা বলেছি আমরা, আপনি সবগুলোকে বাস্তবায়ন করতে হবে। এখানে তো এই ধারায় চলবে না। আপনি এখন যেভাবে দেশ চলছে, এই ধারায় কিন্তু সম্ভব হবে না। এই জন্য তো এই যে বিশদ আমরা যে ব্যাখ্যাগুলো দিলাম বিভিন্ন সেক্টর ওয়াইজ, এবং যে আমাদের যে প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, তারপর ডিরেগুলেশন, তারপরে ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এখন গার্মেন্ট শিল্পে যে সুযোগটা আছে, ওটা ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যার হাউস, তাই না? বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, এইটা কিন্তু গার্মেন্ট শিল্পকে এই জায়গায় নিয়ে গেছে। একটি বড় ধরনের ডিরেগুলেশনের কারণে জিয়াউর রহমান সাহেব করেছিল, হয়েছে। তা আরো 20টা শিল্পকে দিতে অসুবিধা কোথায়? আমরা তো দেব, আমি তো বলতেছি, আমরা আরো 10টা 20টা সেক্টর খুলে দেব আমরা বাংলাদেশে, কোনো অসুবিধা তো নাই। হ্যাঁ, এক কথাই বলার কোনো প্রয়োজন নেই, কোনো কথা এক কথায় বলতে হবে কেন? ডিসেম্বরের পরে এই বাজেট কি আপনারা বাতিল করে দিবেন? বাতিলের কিছু নাই। শুনেন, আমাদের বাজেট কি হবে তা আমি তো বললাম এখানে, এতক্ষণ কি বললাম? আমাদের বাজেটটা কি হবে আমরা এটাই করব। কিছু বাতিল টাতিলের শব্দটা ইউজ করতে চাই না।
দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে তো, সুতরাং সব কথা ওইভাবে বলার দরকার নেই। কিছু বাতিল করবো এটা বলার দরকার নেই। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক দলের যে অঙ্গীকার আমরা জনগণের কাছে, আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করবো। কারোটা বাতিল করবো রাখবো, এগুলো আলোচনার কোনো বিষয়। তারা বিগত 10 মাসে কিছু করতে পারেন এবং এই এক বছরে তারা আসলে বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবে কিনা এবং পিছিয়ে যাবে কিনা? ওনারা কি করতে পারবে এটা দিয়ে আলোচনার বিষয় না, আমরা কি করবো সেটা বললাম তো এতক্ষণ। শোনেন, ইন্টারিয়াম গভর্নমেন্টের সম্বন্ধে আসলে আমরা বেশি এটা খুব বেশি বিস্তারিত আলোচনার খুব প্রয়োজন আছে আমি মনে করি না। আমরা অপেক্ষা করছি দেশে জনগণ, আমি শুরুতেই বললাম যে নির্বাচিত সরকার, জনপ্রতিনিধি, সংসদ, আলোচনা, জনগণের অংশগ্রহণ সব তো অনুপস্থিত। সুতরাং এখানে তো আলোচনা করে কোনো লাভ হবে না, আমাকে অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকারের জন্য। ধরে নিয়ে এই বাজেটে 1 বছর চলতে হবে, তাহলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের কি হবে? প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো আপনি ফ্যাক্টস আছে না, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমছে, মূলধন আমদানি কমছে, তারপরে আপনার বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে প্রতিদিন। এই ধারা তো এটা তো নিম্নমুখী বিষয়টা। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে এটাকে রোধ করা সম্ভব, এই একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। কারণ আপনাকে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অল স্টেক হোল্ডারকে এখানে ইনভলভ করতে হবে, তারপরে আপনি দেশটা এগিয়ে যাবে। এখানে তো সবাই সিদ্ধান্ত স্থগিত বুঝেন, সব স্থগিত থেকে বের হতে হবে আগে। ধন্যবাদ। আর কত রাখো, হ্যাঁ সব তো বললাম, এতক্ষণ কি বললাম। থ্যাংক ইউ। আবারও ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ।